আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। বিবিএ ও বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালার সাধারণ জাবেদার উপরে ধারাবাহিক ক্লাস চলছিল। ধারাবাহিক ক্লাসের আজ আমাদের 14তম ক্লাস এবং আজকের এই ক্লাসটিতে আমরা এই গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি কোশ্চেনটা সমাধান করব। তো এই কোশ্চেনগুলো সলভ করলেই তুমি বুঝতে পারবে যে তোমাদের যখন ফাইনাল পরীক্ষা হবে, বিবিএ প্রথম বর্ষের পরীক্ষা হবে বা বিবিএস প্রথম বর্ষের পরীক্ষা হবে, দেখবে এই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। সুতরাং এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু সমাধান করা খুব খুব বেশি জরুরি। তো চলো আমরা এই প্রশ্নটা সমাধান করব। এর আগে একটু ছক নিয়ে কথা বলি। জাবেদায় কলাম সংখ্যা 5টি। প্রথম কলামটা হচ্ছে ডেট, মানে তারিখের ঘর। এরপরের কলামটা হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লানেশন, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা। এরপরের কলামটা হচ্ছে রেফারেন্স, মানে সূত্র বলি যেটাকে আমরা। এরপরে ডেবিট টাকা, এখানে লিখছি ক্রেডিট টাকা। পুরো ছকটা তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে টানবে। প্রথমে আগে প্রতিষ্ঠানের নাম লিখবে, তারপরে লিখবে হচ্ছে জেনারেল জার্নাল। এবার আসো, চলো আমরা প্রশ্নে যাই। তবে প্রশ্নে যাবার আগে তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের কিন্তু একটা ছোট্ট সূত্র আছে। সূত্রটা হচ্ছে সম্পত্তি আর ব্যয় যদি প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। আর আয় দায় মালিকানা সত্ত্ব যদি প্রতিষ্ঠানে হ্রাস পায় তাহলে ডেবিট হবে, আর যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। শুধুমাত্র এই যে একটা সূত্র, এই সূত্রটা দিয়েই কিন্তু সকল মানে যে কোনো জাবেদা করা সম্ভব। জাস্ট এই সিম্পল সূত্রটা তোমার আগে একটু আত্মস্থ করতে হবে। তো এই সূত্রটা দিয়ে চলো আমরা কিভাবে ইউনিভার্সিটি কোশ্চেনটা সমাধান করি, চলো আমরা একটু দেখি। তো এখানে আমরা যখন এই কোশ্চেনগুলো সলভ করব, একটু বুঝে বুঝে, বাংলা বুঝে বুঝে সলভ করার চেষ্টা করব, যাতে তোমাদের ইনশাল্লাহ অনেক বেশি হেল্প হয়। কেমন? আচ্ছা, তো দেখো, তারা সিং ইজ আ লাইসেন্সড সিপিএ। লাইসেন্সড সিপিএ মানে হচ্ছে লাইসেন্সধারী একজন সিপিএ, মানে যিনি লাইসেন্স পেয়েছে। আর সিপিএ মানে হচ্ছে হলো সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, মানে এরা হচ্ছে হিসাব সংক্রান্ত বা হিসাব বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন পাবলিক সার্ভিস দিয়ে থাকে, মানে পাবলিককে, জনগণকে বিভিন্ন সেবা দিয়ে থাকে। মানে একজন হিসাব বিজ্ঞানী, সে সবাইকে হিসাব বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন রকম মানে কি বলে যে কাজ, সেগুলো সে করে দেয়। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা সেবাদানকারী প্রতিষ্ঠান বা সেবাদানকারী প্রতিষ্ঠান। এরা সেবা দেয়, মূলত হিসাব বিজ্ঞান সংক্রান্ত যে সেবা সেগুলো মূলত দেয়। এরা কিন্তু পণ্য টণ্য বিক্রি করে না, আগে এটা ক্লিয়ার হয়ে নিতে হবে। এবার দেখো বলছে ডিউরিং দ্য ফার্স্ট মান্থ, মানে তার ব্যবসার প্রথম মাসে, অফ দ্য অপারেশন তার কার্যক্রমের, অফ হার বিজনেস তার ব্যবসার, দ্য ফলোয়িং ইভেন্টস মানে নিচে যে ঘটনাগুলো ঘটছে, ইভেন্টস মানে ঘটনা, অ্যান্ড ট্রানজাকশন এবং লেনদেনগুলো অকওয়ার্ড ঘটেছে, সেই ঘটা লেনদেনগুলো নিচে দিয়ে দিয়েছে। তো দেখো মে 1 তারিখে কি বলেছে, সিন, এটা হচ্ছে হলো এই যে কারা সিন, তার মানে এই সিনকে প্রতিষ্ঠানের মালিক। সিন ইনভেস্টেড টাকা 2 লাখ ক্যাশ, মানে সিন 2 লাখ টাকা নগদে বিনিয়োগ করছে। তো নগদে যদি বিনিয়োগ করে, এটা হলো কয় তারিখ, এটা হচ্ছে মে 1। তাহলে নগদে যদি ব্যবসায় মালিক বিনিয়োগ করে, তাহলে ব্যবসায় তো নগদ টাকা আসতেছে, তাহলে নগদ টাকা আসলে ক্যাশ ডেবিট। ওকে। আর মালিক যখন ব্যবসায় কোনো কিছু দেয় তখন সেটাকে আমরা বলি মূলধন। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল ক্রেডিট হবে। কত টাকা দিয়েছে? 20,000 টাকা ক্যাশ দিয়েছে। এক্সপ্লানেশন, ব্যাখ্যা তোমরা দিয়ে দিবে। তো ব্যাখ্যা কিভাবে দিতে হয় এটা আমি তোমাদের আগের ক্লাসগুলোয় কিন্তু শিখিয়েছি। জাস্ট খালি লিখবা টু রেকর্ড, শব্দটা কি বলো, টু রেকর্ড। টু রেকর্ড লিখে এই প্রশ্নে যেটা লেখা আছে সেটাই তুমি তোমার মতন করে লিখে দিলেই হয়ে যাবে। ওকে, তবে ব্যাখ্যা অবশ্যই কিন্তু দিতে হবে। আমি এখন সময় বাঁচানোর জন্য ব্যাখ্যাটা দিলাম না। তো এখানে কিন্তু আমাদের নগদ টাকা সম্পদ প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে এবং ক্যাপিটাল মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পাইছে এই জন্য ক্যাশ ডেবিট হয়েছে, আর ক্যাপিটাল মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে এই জন্য ক্রেডিট হয়েছে। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। এরপরে 2 নম্বরে দেখো কি বলেছে, হায়ার্ড আ সেক্রেটারি। হায়ার্ড মানে হচ্ছে হলো হায়ার করা বা নিয়োগ দেওয়া। তাহলে একজন সেক্রেটারিকে নিয়োগ দেওয়া হয়েছে রিসিপশনিস্ট, মানে রিসিপশনিস্ট হিসাবে। রিসিপশনিস্ট তো বুঝো, মানে হচ্ছে ওই দেখবা তোমরা যখন কাস্টমার কেয়ার বা বড় কোনো একটা হোটেলে যাও তখন দেখবা যে একটা রিসিপশন থাকে, সেখানে একটা সুন্দরী মেয়ে সুন্দর মতন লিপস্টিক টিপস্টিক দিয়ে, চশমা, ওই কি বলে, টিপ টিপ দিয়ে টিয়ে বসে টসে থাকে।
তো ওনাদের সাধারণত বলা হয় রিসিপশনিস্ট। তো এরকম একটা রিসিপশনিস্ট কি করা হয়েছে, হায়ার করা হয়েছে, ঠিক আছে। অ্যাট আ স্যালারি অফ টাকা 1000 পার মান্থ, যে তাকে স্যালারি দিতে হবে মাসে কয় টাকা, 1000 টাকা পার মান্থ। তো দেখো এইটা কিন্তু কোনো লেনদেন না, এটা কিন্তু কোনো লেনদেন না। কেন? কারণ এইখানে আমরা জানি অ্যাকাউন্টিং এ যদি কোনো ঘটনাকে লেনদেন হইতে হয় তাহলে অবশ্যই সেটা ব্যবসার আর্থিক পরিবর্তন ঘটাতে হবে। ব্যবসার কি পরিবর্তন ঘটাতে হবে? আর্থিক পরিবর্তন ঘটাতে হবে। এখন এখানে কিন্তু দেখো একজন সেক্রেটারিকে হায়ার করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে। এখন কি তুমি একটা সেক্রেটারি নিয়োগ দিয়েই কি তাকে বেতন দিবা? না, তাকে সে কি করবে, ওই সেক্রেটারি সারা মাস কাজ করবে, মাস শেষে 30 দিন পরে যে তুমি তাকে বেতন দিবা। তাহলে এখানে কিন্তু তুমি কেবল তাকে কি করছো, হায়ার করছো, নিয়োগ দিছো 1000 টাকা বেতনে, কিন্তু তাকে কিন্তু এখনো বেতন দেওনি। তার মানে এটা কোনো লেনদেন নয়। তাহলে 2 তারিখ এটা লেনদেন নয়। তাহলে এখানে আমরা কি লিখব? নো এন্ট্রি, নো এন্ট্রি বিকজ নো ট্রানজাকশন has নো ট্রানজাকশন হ্যাজ অকার্ড, মানে এটা নো এন্ট্রি, এটা কোনো লেনদেন নয়, কারণ এখানে কোনো মানে কোনো লেনদেন হয়নি, ঠিক আছে। আচ্ছা, তো এটা টাকার অ্যামাউন্টও দেওয়ার দরকার নেই, জাস্ট এটা তোমরা এখানে লিখে রাখবা, বা তোমরা যদি এটা এরকম ফাঁকাও রাখো, 2 তারিখ দিয়ে ফাঁকা রাখো, যদি জাস্ট লিখে দেখো নো এন্ট্রি, তাতেও হবে, ঠিক আছে। আর তোমরা যদি সম্পূর্ণটা লিখতে চাও, নো এন্ট্রি বিকজ নো ট্রানজাকশন হ্যাজ অকার্ড, ঠিক আছে। এটার কোনো এন্ট্রি হবে না, এটা লিপিবদ্ধ হবে না, কারণ এখানে কোনো লেনদেন নাই, ঠিক আছে। আচ্ছা, তো 2 নাম্বারটা আমরা এভাবে লিখে দিব। 3 নাম্বার দেখো, পারচেসড টাকা 1500 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম রেড সাপ্লাই কোম্পানি। তার মানে এখানে পারচেসড ক্রয় করা হয়েছে 1500 টাকা অফ সাপ্লাইজ। কি ক্রয় করা হয়েছে? সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। আর সাপ্লাইজ কি তোমরা জানো, একটা চলতি সম্পদ। সাপ্লাইজ হচ্ছে হলো এমন একটা জিনিস যে জিনিসের দাম কম কিন্তু দীর্ঘদিন তোমরা ব্যবহার করো। যেমন একটা ক্যালকুলেটরের দাম কিন্তু কম, 100-200 টাকাও কিন্তু ক্যালকুলেটর পাওয়া যায়, কিন্তু একটা ক্যালকুলেটর কিন্তু অনেক বছর ব্যবহার করে মানুষজন ব্যবসায়, ঠিক আছে। তো এই জন্য সাপ্লাইজ হচ্ছে হলো ক্যালকুলেটর বা এরকম ফাইল ক্যাবিনেট, মানে যে জিনিসের দাম কম। তো এটা একটা কি সম্পদ? চলতি সম্পদ। সাপ্লাইজ কিন্তু কোনো খরচ না, সাপ্লাইজ একটা কি বলো, চলতি সম্পদ। তার মানে আমি পারচেস করছি 1500 টাকার সাপ্লাইজ, তাহলে 1500 টাকার আমি সাপ্লাইজ ক্রয় করছি। অন অ্যাকাউন্ট, আমরা জানি অন অ্যাকাউন্ট শব্দটা কোথাও লেখা থাকলেই ধরে নিতে হবে এটা হলো ধারে। এটা কি? ধারে। অন অ্যাকাউন্ট মানে কি বলো? ধারে। অন অ্যাকাউন্ট মানে ধারে। অন অ্যাকাউন্ট, অ্যাক্রুড, এই দুটো শব্দ যদি কোথাও থাকে চোখ বুঝে ধরে নিব এই লেনদেনটা ধারে হয়েছে। তার মানে এই পারচেস যে করছি 1500 টাকার সাপ্লাইজ, এটা কিসে? অন অ্যাকাউন্ট, মানে ধারে ক্রয় করছি, ঠিক আছে। ফ্রম কার কাছ থেকে ক্রয় করছি? রেড সাপ্লাই কোম্পানি। রেড সাপ্লাই কোম্পানির কাছ থেকে আমি সাপ্লাইজ কিনছি, যার কাছ দিয়ে কিনে না কেন, ধারে ক্রয় করছি। তাহলে ধারে ক্রয় করছি, এটা হলো কয় তারিখ? 3 তারিখ। তাহলে ধারে যখন আমরা ক্রয় করি, সাপ্লাইজ নামক সম্পদ তো আমাদের বাড়তেছে। আমি ধারে ক্রয় করি আর নগদে ক্রয় করি, সাপ্লাইজ তো আমাদের প্রতিষ্ঠানে বাড়তেছে। তুমি সাপ্লাইজ যখন ধারে কিনো, তোমার কাছে সাপ্লাইজ তো আসতেছে, তাহলে সাপ্লাইজ নামক সম্পদ বৃদ্ধি পেল। তাহলে সাপ্লাইজ ডেবিট। আর এটা যেহেতু তুমি ধারে ক্রয় করছো, আমরা সবাই জানি আমরা ধারে কোনো কিছু ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়। ধারে কোনো কিছু ক্রয় করলে কিসের সৃষ্টি হয়? পাওনাদারের সৃষ্টি হয়। পাওনাদার আমাদের জন্য কি? একটা দায়। আর দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা সেই পাওনাদারকে ক্রেডিট করবো। পাওনাদারের ইংরেজি কি? অ্যাকাউন্টস পেয়াবল। কত টাকার সাপ্লাইজ ক্রয় করেছে? 1500 টাকা। অলরাইট, এটা হচ্ছে হলো 3 নাম্বার তারিখের জাবেদাটা আমরা দিলাম। 7 নাম্বার কি বলছে? পেইড অফিস রেন্ট অফ টাকা 900 ক্যাশ ফর দ্য মান্থ। তাহলে পেইড মানে হচ্ছে হলো পরিশোধ করছি। কি করছে? অফিস রেন্ট। অফিস রেন্ট মানে হচ্ছে অফিস ভাড়া। অফিস মানে অফিস, রেন্ট মানে ভাড়া। অফিসের ভাড়া পরিশোধ করছে অফ টাকা 900 টাকা অফিস ভাড়া পরিশোধ করছে। ক্যাশ মানে কি? নগদে, ফর দ্য মান্থ, এই মাসের জন্য 900 টাকা পরিশোধ করে দিছে। তাহলে কত তারিখে? 7 তারিখে যদি আমি 900 টাকা পরিশোধ করি, তো আমার 7 তারিখে অফিস ভাড়া নামক ব্যয় কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেহেতু আমি এখানে অফিস ভাড়াটা দিচ্ছি, তার মানে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। তাহলে আমরা লিখবো কি? অফিস রেন্ট
ডেবিট, এবং টাকাটা যেহেতু আমরা নগদে দিচ্ছি, আমাদের নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে ক্যাশ কি হবে? ক্রেডিট হবে। আর নগদ টাকা চলে গেলে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। কত টাকা দিয়েছি অফিস ভাড়া? 900 টাকা, লিখলাম 900 টাকা। তোমরা অবশ্যই কিন্তু এখানে নিচে ব্যাখ্যা দিয়ে দিবে। ব্যাখ্যা কি লিখবে? টু রেকর্ড পেইড অফিস রেন্ট। ওকে, জাস্ট লিখে দিলেই হবে। তো আমরা এটা অফিস রেন্ট পরিশোধ করলাম, ব্যয় বৃদ্ধি পেল, সম্পত্তি হ্রাস পেল। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার, এখানে আমি যে 7 তারিখে ভাড়াটা দিয়েছি, কয় তারিখে? 7 তারিখে আমি অফিস রেন্ট মানে অফিস ভাড়াটা প্রদান করছি, তাহলে এটা কি আমি অগ্রিম দিলাম? জি না বাবা, এইটা ফর দা মান্থ বলতে এখানে এই যে এটা কি মাসের অঙ্ক? মে মাসের অঙ্ক না, মে মাস না। আমরা কিন্তু মাসের 5-7 তারিখে এসে গত মাসের বেতন দেই, তার মানে এখানে 7 তারিখে আসে কিন্তু মের আগের মাস, এপ্রিল মাসের বেতনটা দিয়েছে। কেমন? এপ্রিল মাসের বেতনটা মে মাসে এসে দিয়েছে। আমরা সাধারণত 1 মাস থাকার পরে যে কিন্তু আমরা বেতনটা দিই। এখানে কিন্তু তোমরা আবার এটাকে অগ্রিম মনে করো না যে মে মাসের টাকাটা অগ্রিম দিয়ে দিয়েছে। তুমি এটা ধরে নাও যে গত মাসের টাকাটা সে এইখানে পরিশোধ করেছে, এই জন্য তোমরা এখানে অফিস রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। আবার এখানে তোমরা ওই যে প্রিপেইড অফিস রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট আবার সমন্বয় জাবেদা করতে যাও না। কেমন? এটা মূলত আমরা সাধারণ জাবেদা করছি, জেনারেল জার্নাল উপরে লিখেছি টাইটেল, সো আমরা এটা সাধারণ জাবেদাই দিব। কেমন? আচ্ছা, তো কেউ যদি ওইভাবে দিতে চায় সেটা নিচে অবশ্যই ব্যাখ্যা দিয়ে দেওয়া উচিত হবে, বা মানে এই জাবেদার নিচে তোমরা লিখে দিবা যে 7 তারিখের ওইটা আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ করছি। কেমন? অ্যাডজাস্টিং জার্নাল করছি। ওকে, তো স্বাভাবিকভাবে এটাকে আমরা সাধারণ জাবেদা করলে অফিস রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। কেমন? আচ্ছা, 11 তারিখে কি বলছে দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা এন্ট্রি, কমপ্লিট আর ট্যাক্স অ্যাসাইনমেন্ট। তার মানে আমি একটা মানে এই যে সিপিএ, ঠিক আছে, ইনি কি করছেন যে একটা ক্যাশ অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে, একটা প্রতিষ্ঠানের ক্যাশ অ্যাসাইনমেন্ট প্রতিষ্ঠান মানে মানে প্রস্তুত করে দিছে, ঠিক আছে। এন্ড বিল্ড ক্লায়েন্ট 2000, তাহলে যে প্রতিষ্ঠানের কাজ করে দিছে তাকে 2000 টাকার একটা বিল দিয়ে দিছে। মনে রাখবে অ্যাকাউন্টিং এ যদি কোথাও এই বিল কথাটা আসে, যে বিল্ড, বিল্ড মানে কি? ওই যে নিশ্চয়ই প্রাপ্য বিল হবে এটা। তো যখন আমরা কখন একটা বিল দিয়ে দেই, বিল মানেই বুঝতে হবে যে এখানে নগদে লেনদেনটা হয় নাই, তার মানে এই লেনদেনটা মাস্ট বি কিসে হয়েছে? ধারে হয়েছে। এবার দেখো, বিল ক্লায়েন্ট, গ্রাহককে ক্লায়েন্ট দিস মানে ক্লায়েন্টকে কত টাকা দিছে? 2000 টাকার বিল ধরাই দিছে ফর সার্ভিস প্রোভাইডেড। কিসের জন্য? সেবা প্রদান করার জন্য। সার্ভিস মানে সেবা, প্রোভাইডেড মানে সরবরাহ করা। এখানে সেবা সরবরাহ করার জন্য ক্লায়েন্টকে 2000 টাকার একটা বিল দিয়ে দিছে। তার মানে এই সেবাটা যেহেতু বিল দেওয়া হয়েছে, তার মানে টাকাটা কিন্তু এখনো পাইনি, তার মানে এই সেবাটা অবশ্যই কিসে দেওয়া হয়েছে? ধারে দেওয়া হয়েছে। আর ধারে আমরা সেবা দিলে বা পণ্য বিক্রি করলে দেনাদারের সৃষ্টি হয়, এটা একদম তোমার মনে রাখতে হবে। আমরা যখনই ধারে সেবা দিব বা ধারে পণ্য বিক্রি করব, তখন কিসের সৃষ্টি হবে? দেনাদারের সৃষ্টি হবে। তাহলে দেনাদারের যদি সৃষ্টি হয়, এটা হলো কয় তারিখ? 11 তারিখ। তাহলে 11 তারিখ এখানে দেনাদারের সৃষ্টি হয়েছে। সম্পদ, দেনাদার তো আমরা জানি দেনাদার একটা সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। এবং এখানে যেহেতু আমাদের সেবাটা দেওয়া হয়ে গিয়েছে, আমরা বিল প্রদান করে দিয়েছি, তার মানে বুঝতে হবে যে এখানে আমাদের সেবা আয় নামক একটা আয় বৃদ্ধি পাচ্ছে। এখন তুমি বলতে পারো যে স্যার, এখানে তো আমি কেবল বিল দিয়েছি, টাকাটা তো আমি পাইনি। তো এখানে তোমরা মনে রাখবে, তুমি যখন কাউকে সেবা দাও, সেই টাকাটা তুমি পাও আর না পাও, তোমার আয় বৃদ্ধি পেয়েছে, কারণ তুমি এই টাকাটা আজ হোক কাল হোক কিন্তু পাবা। তার মানে যখন পাবা তখন তা আয় হবে। এজন্য তুমি এটাকে আগেই কি ধরে নিতে পারো, এটা তোমাদের জন্য আয় হয়েছে। আর আয় বৃদ্ধি পাইলে কি হয়? ক্রেডিট হয়। ঠিক আছে, তাহলে আয়ের ইংরেজি কি হবে? সার্ভিস রেভিনিউ। সার্ভিস সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে বাংলায় কি হলো? দেনাদার হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। কত টাকার বিল দিয়েছি? 2000 টাকা। অলরাইট, তো এবার আসো আমরা 12 নম্বরে দেখি, রিসিভড 3500 অ্যাডভান্স অন আ ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট। আচ্ছা আচ্ছা, এখানে এই যে বিশাল বড় এক শব্দ লিখছে ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট, এত বোঝার দরকার নেই। এটা বুঝতে হবে যে আমি এখানে সেবা দিছি। ঠিক আছে, আমি কারো কোনো একটা প্রতিষ্ঠানের মানে ম্যানেজমেন্ট যে কনসাল্টিং সেটা আমি প্রদান করছি, প্রদান করে আমি কি এখানে টাকা পাইছি? হ্যাঁ, টাকা পাইছি। রিসিভ 3500 অ্যাডভান্স, কিন্তু এখানে টাকাটা আমি অগ্রিম পেয়েছি। তার মানে এখানে বুঝতে হবে যে এই কনসাল্টিং এঙ্গেজমেন্টটা কিন্তু আমি এখনো দেই নাই। এখানে বলছে অ্যাডভান্স পেয়েছি, এই যে
3,500 টাকা অ্যাডভান্স পেয়েছি কত তারিখে? 12 তারিখে। তাহলে অ্যাডভান্স পেলেও আমাদের নগদ টাকা আসে কিনা? আমাদের প্রতিষ্ঠানে নগদ টাকা আসে। তাহলে নগদ টাকা আসলে নগদ টাকা কি হবে? 12 তারিখ। তাহলে নগদ টাকা ক্যাশ ডেবিট হবে। নগদ টাকা ক্যাশ কি হবে? ডেবিট হবে। এবার এই যে টাকাটা আমরা পাইলাম, ঠিক আছে, এই যে এই টাকাটা তো আমরা অ্যাডভান্স পাইছি। এই 3,500 কি পাইছি? অ্যাডভান্স পাইছি। এই টাকাটা কিন্তু আমরা এমন না যে কাজ করে দিয়ে পাইছি। এই ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট এই জিনিসটা কিন্তু আমরা এখনো পরিশোধ করি নাই, মানে এই সেবাটা আমরা এখনো প্রদান করি নাই। পরিশোধ আমি ভুল বলছি, মানে এটা এখন আমরা প্রদান করি নাই। প্রদান না করে আমি অগ্রিম টাকা নিয়েছি। তার মানে এখানে আমাদের ক্যাশ আসলো, এবং আমরা সবাই জানি আয়ের অগ্রিম আমাদের জন্য একটা দায়। তার মানে এখানে দায় বৃদ্ধি পাইলো। একদিক থেকে নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেল, আরেক দিক থেকে কিন্তু দায় বৃদ্ধি পেল। এই দায়টা কি দায়? অগ্রিম আয়। আর অগ্রিম আয়কে ইংরেজিতে কি বলে? অগ্রিম আয় বা অগ্রিম সেবা আয়, এটাকে ইংরেজিতে কি বলে? আনআর্নড সার্ভিস রেভিনিউ। আনআর্নড সার্ভিস রেভিনিউ। তাহলে আমরা লিখবো আনআর্নড সার্ভিস কত টাকার অগ্রিম পেয়েছি আমি? 3,500 টাকা অগ্রিম পেয়েছি। এখানেও 3,500 টাকা আমার অগ্রিম আয় হলো আর কি, ঠিক আছে। আয়ের অগ্রিম আমাদের জন্য দায়, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। আয়ের অগ্রিম আমাদের জন্য কি একটা দায়। আই হোপ তোমরা বুঝতে পারতেছো, কেমন? আচ্ছা, 12-র পরে আসো। 17 তারিখে কি বলছে? রিসিভড ক্যাশ, মানে নগদ টাকা রিসিভড হয়েছে, অফ টাকা 1,200 ফর সার্ভিস কমপ্লিটেড ফর এইচ কি নাম কি? আর্নল্ড কোম্পানি। বাবা, নাম কি? আর্নল্ড কোম্পানি। বাঙালিদের নাম না, ইংরেজদের নাম। তো আসি, রিসিভড ক্যাশ, তার মানে আমি ক্যাশ রিসিভড হয়েছে। তাহলে ক্যাশ রিসিভড হলে ক্যাশ আসছে, আগে ক্যাশ তাহলে ডেবিট করে নি 17 তারিখে। তাহলে ক্যাশ রিসিভড হয়েছে, ক্যাশ, তাহলে আমাদের ডেবিট হইলো। কেমন? কত টাকা আমি ক্যাশ পেয়েছি? 1,200 টাকা। অলরাইট, এখন এখানে বোঝার চেষ্টা করতে, এই যে ক্যাশটা আসলো এটা কেন আসলো, বা এই যে নগদ টাকাটা আসলো, এই যে সম্পদটা আমার বৃদ্ধি পেলো, এটা কেন বৃদ্ধি পেলো একটু খেয়াল করো। তো দেখো এখানে কি বলছে? ফর সার্ভিস কমপ্লিটেড ফর এইচ আনরোল্ড কোম্পানি। তার মানে এইচ আনরোল্ড কোম্পানিকে আমরা সার্ভিস কমপ্লিট করছি, মানে সেবা প্রদান করে দিছে। তো সেবা প্রদান করে আমি টাকাটা পেয়েছি, তার মানে এখানে আমার সেবা আয় বৃদ্ধি পেল, ঠিক আছে। তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সেবা আয়ের ইংরেজি কি? সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অলরাইট, আচ্ছা 17-র পরে কি? 17-র পরে 31 তারিখ, পেইড সেক্রেটারি রিসিপশনিস্ট টাকা 1,000। মানে আমরা সেক্রেটারি রিসিপশনিস্টকে 1,000 টাকা কি করছি? পেইড করছি ফর দা মান্থ। এই মাসের জন্য 1,000 টাকা আমি তাকে পরিশোধ করছি। তার মানে এখানে আমরা মূলত তাকে কি দিলাম? বেতন দিলাম। তাহলে আমরা যখন 31 তারিখে বেতন দিচ্ছি, আমাদের বেতন খরচ নামক একটা খরচ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে বেতন খরচের ইংরেজি কি? স্যালারিজ এক্সপেন্স। স্যালারিজ এক্সপেন্স ডেবিট। আর এই স্যালারিটা যখন আমরা দিলাম, এই বেতনটা যখন আমরা ওই যে রিসিপশনিস্টকে আমরা হায়ার করছিলাম না, তাকে যখন আমরা বেতনটা দিলাম, তখন আমাদের ক্যাশ টাকা, নগদ টাকা কিন্তু চলে যাচ্ছে। তাহলে আমরা ক্যাশকে কি করতে পারি? এখানে অবশ্যই অবশ্যই ক্রেডিট করতে পারি, কারণ আমাদের নগদ টাকা সম্পদ কমে যাচ্ছে, কারণ আমরা বেতন দিলে তো আমাদের নগদ টাকা চলেই যায়। তাহলে এটা কয় তারিখ? এটা হচ্ছে আমাদের 31 তারিখ। 1,000 টাকা আমরা দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে। এবং সর্বশেষ এন্ট্রিতে আমরা চলে আসছি, পেইড 40%। এখানে একটু খেয়াল করবেন, পেইড 40% অফ ব্যালেন্স, মানে যে অবশিষ্ট ছিল তার 40% আমরা পেইড করছি, পরিশোধ করছি। কার? ডিউ টু রেট সাপ্লাই। তাহলে রেট সাপ্লাই কে? এই যে রেট সাপ্লাই ছিল, যদি একটু খেয়াল করি, আচ্ছা এই যে রেট সাপ্লাই, এই যে রেট সাপ্লাই, রেট সাপ্লাই হলো কয় তারিখে? 3 তারিখে। তাহলে 3 তারিখে রেট সাপ্লাইয়ের কাছ থেকে আমি 1,500 টাকার সাপ্লাইস ক্রয় করছিলাম। কিসে ক্রয় করছিলাম? ধারে ক্রয় করছিলাম। তো ওই যে 1,500 টাকার আমি সাপ্লাইস ধারে ক্রয় করছিলাম, ওই 1,500 টাকার 40% আমি কি করছি? পেইড করছি, পরিশোধ করছি।
তার মানে পরিশোধ করলে আমাদের ক্যাশ কি চলে যায়। আর যেহেতু রেড সাপ্লাইয়ের কাছ থেকে আমরা ক্রয় করছিলাম, রেড সাপ্লাই আমাদের জন্য কি ছিল, আমাদের জন্য পাওনাদার ছিল। এই যে 3 তারিখে এই রেড সাপ্লাই আমাদের জন্য কি ছিল, পাওনাদার ছিল। তাহলে পাওনাদারকে যখন আমরা টাকা পরিশোধ করে দেই তখন আমাদের দায় হ্রাস পায়। দায় হ্রাস পেলে কি হয়, ডেবিট হয়। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে 31 তারিখে। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। এন্ড আমাদের এই যে টাকাটা আমরা পরিশোধ করলাম 40%, এই 40% টাকা তো আমাদের চলে গেল, যেহেতু পাওনাদারকে 40,000 টাকা আমরা দিয়ে দিলাম। ক্যাশ ক্রেডিট, রেড সাপ্লাই হচ্ছে আমাদের পাওনাদার, তাকে যখন আমরা ক্যাশ দিয়ে দিচ্ছি 40%, তখন আমাদের ওই যে সে আমাদের কাছে টাকা পেত কত, 1,500 টাকা। তাহলে 1,500 টাকার আমরা 40% দিয়ে দিলাম, তাহলে 1,500 40% করলে হয় 600 টাকা। তাহলে আমরা তাকে 600 টাকা ক্যাশ নগদে দিয়ে দিলাম। অলরাইট, আচ্ছা। তো এইটা হচ্ছে গেল আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিভার্সিটি কোশ্চেন। এরকম ইউনিভার্সিটি কোশ্চেন গুলো তোমরা আরো সমাধান চাও কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে একটু জানাবে, তাহলে আমি এই ধরনের আরো কিছু কোশ্চেন তোমাদের সলভ করে দিয়ে তারপরে আমি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ তোমাদের অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে A to Z, আমি যে চ্যাপ্টার ধরবো সেই চ্যাপ্টার A to Z কমপ্লিট করে দেবো। যেমন তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে, জাস্ট আমি একটু মুখেই বলে দিচ্ছি, যেমন ওয়ার্কশিট, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, লিফো ফিফো, তারপর হচ্ছে তোমাদের টেবুলার অ্যানালাইসিস, ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল। এই অঙ্কগুলো হচ্ছে মোস্ট 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 রিপিটেড অঙ্ক এবং মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো সাজেশন সহ এই কোশ্চেনগুলো আমি ধীরে ধীরে তোমাদের আপলোড করা শুরু করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমি তোমাদের মানে এই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান নীতিমালার যে বইটা, এই বইটার যে তোমার থিওরিটিক্যাল যে সাজেশনগুলো সেইগুলো আমি দিব। তবে ইনশাল্লাহ সাজেশনটা এমন ভাবে থাকবে যাতে তুমি পরীক্ষার হলে কোশ্চেন কমন না পেলেও তুমি ইনশাল্লাহ যারা মদরি বিদ্যালয়ের সঙ্গে আসো, যারা আমাদের সঙ্গে পরিশ্রমে বিশ্বাস করো, আসলে এই সাধারণ জাবেদার মতন একটা সহজ বিষয় যেটা একটা দুইটা প্রশ্ন করাই দিলে হয়, এর উপরে 130টা জার্নাল মানে জাবেদা আমি সমাধান করাই দিচ্ছি, এইভাবে ইউনিভার্সিটি কোশ্চেন সমাধান করাই দিচ্ছি। এর আগে যে কত কোশ্চেন সলভ করছি এগুলো তো তোমরা জানো। এর আগে আমি 103টা জাবেদা সলভ করছি, আজকে এটা আমি 9টা জাবেদা সলভ করছি। তাহলে 103 আর 9 হচ্ছে 100, তোমার হচ্ছে 12টা, 112টা জাবেদা এখনো পর্যন্ত আমার সলভ করা হয়েছে এই তোমাদের বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ারের জন্য। আমি অন্যান্য চ্যাপ্টারগুলোর উপরে যখন ক্লাস আনবো, ক্লাসগুলো করলে বুঝতে পারবা যে আমি তোমাদের কতটুকু কি দিলাম বা কতটুকু কি করাইলাম। যারা মদরি বিদ্যালয়ের সঙ্গে আসো, পরিশ্রম কখনো বৃথা যাবে না ইনশাল্লাহ। উপরওয়ালা অবশ্যই একদিন না একদিন তোমাদের পরিশ্রমকে কবুল করে নেবেন। তো দেখা হবে বিজয়ে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।